অগ্নিদহনে জ্বলে তোমার স্নেহের নির্পথে পথে সব নিরন্নদের ভিড় ভুলো না, না 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 না। শেষ হয়ে এলো আজ চরম দুঃশাসনের দিন, শেষ হয়ে এলো আজ চরম দুঃশাসনের দিন। 96-এ যখন শেখ হাসিনা আসলো এবং সেদিন থেকেই আমার জীবনের সমস্ত সাজানো গোছানো জীবনটা উলটপালট করে দিলেন। আমি ঢাকায় আসলাম ভোরে, এসে আমি 32 নম্বরে গেলাম, শেখ সাহেবের সাথে দেখা করলাম। দর্শক আসসালামু আলাইকুম, আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশের আজকে আমাদের সাথে আজকে যিনি আছেন তিনি আমাদের একজন বিশেষ অতিথি। সবাই তার নাম শুনেছেন, অনেকে হয়তো তাকে দেখেননি, কিন্তু তার নাম সবাই জানেন এবং তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন অন্যতম সদস্য ছিলেন এবং বাংলাদেশ রেডিওর তিনি উপমহাপরিচালক ছিলেন এবং তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং তার সুর করা গান বাংলাদেশ রেডিওতে এখনও বাজানো হয় এবং মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জন্য তিনি যে গানগুলো লিখেছিলেন এবং যে গানগুলো তিনি সুর করেছিলেন, যে গানগুলো তিনি গেয়েছিলেন, সেগুলো এখনও বাজানো হয়, এখনও আমাদের রেডিও এবং টেলিভিশনে এগুলো আমরা শুনতে পাই। এবং আমাদের সেই প্রিয় শিল্পী জনাব আপেল মাহমুদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায় ভালো আছি। আপনাকে পেয়ে আমরা আসলে খুবই আনন্দিত। আপনার মতো একজন গুণী মানুষ, একজন মুক্তিযোদ্ধা, একজন শিল্পী, আপনার অনেক গুণ আছে, গুণাবলী আছে আপনার মধ্যে। আপনাকে আমাদের এই স্টুডিওতে স্বাগতম আপনাদের সবার পক্ষ থেকে। অনেক ধন্যবাদ যে আমি মাহমুদুর রহমান স্যারের পত্রিকায় ইন্টারভিউ দিতে পারছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনি তো একজন মুক্তিযোদ্ধা এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আপনার একজন অন্যতম সদস্য এবং অনেক স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সাথে আপনার অনেক স্মৃতি আছে। তা আমি যদি শুরু করি মুক্তিযুদ্ধের শুরুর দিকের স্মৃতিটা যদি আপনি আমাদেরকে একটু বলেন। অ্যাকচুয়াল আমি তখন নরসিংদীতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্ররা ছিলাম আমরা সবাই নরসিংদীতে চলে গিয়েছিলাম 25শে মার্চের আগে। তারপরে সেখানেই ঢাকার সমস্ত খবর টবর আমরা পেতাম এবং সেখান থেকেই 26শে মার্চে 25শে মার্চে ভোর রাত্রে হাজার হাজার লোক নরসিংদী ক্রস করছে, তখন সব জেনে গেলাম। এবং 26শে মার্চের বিকেলের দিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে একটা কোম্পানি আসে, একজন ক্যাপ্টেন মতিউর রহমান, ওনার বাড়িও রূপগঞ্জের ডাঙ্গায়, ওনার নেতৃত্বে। তো এসেই নরসিংদীতে আলীজান জুট মিলে ওনারা ওঠেন এবং সেটা নদীর পাড়ে। আমি যাই ওনার সাথে দেখা করি, আমরা অনেকেই যাই তার সাথে দেখা করি এবং আমরা তার সাথে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করি এবং সেভাবে উনি আমাদেরকে অ্যাকসেপ্ট করে নেন। তার আগে 19শে মার্চ থেকেই কিন্তু জয়দেবপুরে যে 3 জন শহীদ হলো 19শে মার্চ, সেখান থেকে 8 জন বেঙ্গল রেজিমেন্টের সশস্ত্র সৈনিক পুবাইলে এসে আশ্রয় নেয়। সারাদিন পুবাইলে ছিল 19 তারিখে। সন্ধ্যার সময় আমার এক বন্ধুর বাড়িতেই ছিল তাপু, সে ফোন করে যে তাদেরকে নিয়ে আসতে হবে। এটা অনেক লম্বা কাহিনী, আমি খুব ইন এ নাটশেল বলছি। আমি নিজে গিয়ে পুবাইল থেকে তাদেরকে নরসিংদীতে নিয়ে আসি। আম্মা সরকারি অফিসার ছিলেন, আমি আম্মার সরকারি বাসভবনে তাদেরকে ওই যে আর্মি অফিসার যারা যে সৈনিকরা ছিলেন বলছেন, ওরা কি বাংলাদেশি ছিলেন না পাকিস্তানি ছিলেন? বাঙালি, বেঙ্গল রেজিমেন্টের। আচ্ছা। ওই জয়দেবপুর বেঙ্গল রেজিমেন্টের। তো তারপরে 19, 20, 21, 22, 23, 24, 25 তারিখে এদিকে খুব জানাজানি হয়ে গেল গ্রামে গঞ্জে, যে এরকম কয়েকশো সোলজার এসছে, এই সমস্ত যা হয় গ্রামে, কিন্তু কোনো পুলিশ থানা থেকে আসে না ভয়ে। তারপর আমি আম্মার কাছ থেকে বলি আমি ঢাকায় আসলাম ভোরে, এসে আমি 32 নম্বরে গেলাম, শেখ সাহেবের সাথে দেখা করলাম। তখন সেখানে আসম আব্দুর রব ছিল, জেনারেল ওসমানী ছিলেন, আরও অনেকেই ছিল, কিন্তু মিটিং চলছিল। আর ওই মিটিং পর্যন্ত আমি অপেক্ষা করতে পারি নাই, আমি সোজা গিয়ে সেখানে গিয়ে বললাম যে এই অবস্থা। তখন উনি বললেন জেনারেল ওসমানী সাহেবকে যে আপনি এদেরকে এক্ষুনি আজকেই নিয়ে আসবেন। উনি না করলেন, কাজ ছিল। পরে আসম আব্দুর রব
ভাই বললো যে তাহলে তার উপরে দায়িত্ব দেওয়ার জন্য। অ্যাকর্ডিংলি হি ওয়াজ গিভেন রেসপন্সিবিলিটি টু ব্রিং দেম ইন ঢাকা। তারপরে রব ভাই ওই দিনই তাদেরকে ঢাকায় নিয়ে আসলেন, কিন্তু আমি একটা আর্মস রেখে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা। তারপরে বললো দেবে না আর্মস, আমি দেবো না তো আমি একলা থাকবো কেমনে, আমাকে যদি ধরে সবাই। তো যাই হোক সেটা আর্মসটা রেখে দিলাম। এরপর তারা আমাকে কিছু রাউন্ডও দিল। 25 তারিখে রাত্রে ঢাকায় সে ঘটনা ঘটলো। 26 তারিখে ক্যাপ্টেন মতিউরের নেতৃত্বে এক কোম্পানির উপরে আর্মি, বিডিআর, পুলিশ, আনসার এরা আসলো, ওদের সাথে আমি জয়েন করলাম সরাসরি মুক্তিযুদ্ধে। আচ্ছা, মুক্তিযুদ্ধের তো মাঠে জয়েন করলেন, যুদ্ধের ময়দান থেকে আপনি এই বেতার বাংলার সাথে কীভাবে, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সাথে কীভাবে আপনি যুক্ত হলেন? এটা একটা মজার ব্যাপার। আমি অ্যাকচুয়াল প্রথম পাঁচদোনার মোড়ে, বিখ্যাত পাঁচদোনার মোড়ে সম্মুখ যুদ্ধ হয় পাকিস্তানিদের সাথে। ওইটাই প্রথম যুদ্ধ বাংলাদেশের এই পাকিস্তানিদের বিরুদ্ধে, এবং 9 তারিখে 9 এপ্রিল। এবং এটা ধরতে পারেন যে এক পক্ষ যুদ্ধ হয়েছে, প্রচুর পাকিস্তানি আর্মি সেখানে ঘায়েল হয়। আমরা তাদের কাছ থেকে আর্মস নিয়ে নিলাম, বললো যে আর্মস নিতে হবে। ওদের কাছ থেকে আর্মস নিয়ে, কিছু মৃত কিছু অর্ধ, এদের কাছ থেকে আর্মস নিয়ে আমরা নরসিংদীকে হিট অ্যান্ড রান, তো হিট করবো দৌড়াবো। কিন্তু ওই দিন আমাদের ক্যাপ্টেন মতিউর বললো যে প্রত্যেকে আর্মস নিয়ে যাবো ওদের কাছ থেকে। তো নিয়ে গেলাম নরসিংদীতে। 10ই এপ্রিল এর ভিতরে অনেক বোমাবাজি শুরু হইলো, সাপোর্ট জেট দিয়ে গুলি শুরু হলো নরসিংদীতে। তখন 10th এপ্রিল সন্ধ্যায় আমরা নরসিংদী ছাড়ি। অনলি ওয়ান লেডি ওয়াজ দেয়ার, সেটা ছিল আমার মা। সমস্ত মহিলা পুরুষ সব চলে গেছিল নরসিংদী ছেড়ে। এত বোমাবাজি, যুদ্ধ প্লেন দিয়ে বোমাবাজি, আর্টিলারি দিয়ে বোমাবাজি হচ্ছিল। তো 10th এপ্রিলে আমরা রওনা দিই আশুগঞ্জে। সেখানে এসে ক্যাপ্টেন নাসিম, পরবর্তী পর্যায়ে আর্মি চিফ যে হলেন, লেফটেন্যান্ট জেনারেল নাসিম স্যারের কাছে রিপোর্ট করি। তারপরের দিন রামনগর ব্রিজে আমাদেরকে ডিফেন্স নিতে বলে, নিলাম। সারাদিন সেখানে যুদ্ধ হলো। পাকিস্তানিরা হারলেই করে কি সেভার জেট দিয়ে ওরা স্ট্রাফিং শুরু করে। তো সেখানে স্ট্রাফিং শুরু করলো, আমরা আস্তে আস্তে উইথড্র করলাম। তো 14, 15, 16 ভৈরব এবং আশপাশে আমরা যুদ্ধ করলাম। 17 এপ্রিলে প্রচণ্ডভাবে পাকিস্তানিরা এয়ারফোর্স সহ নানানভাবে আশুগঞ্জে অ্যাটাক করে। তো আশুগঞ্জে আমরা অনেক মুক্তিযোদ্ধা মারাও যায়, শহীদ হয়। আমাদের কোম্পানিও চলে যায় আজমিরিগঞ্জে। আর আমি এর ভিতরে অনেক লম্বা কাহিনী, আবার আমি শর্ট করি। আমি হবিগঞ্জে গিয়ে আবার ওনাদেরকে পেলাম। দেন হবিগঞ্জ থেকে চুনারুঘাট, চাঁদপুর টি স্টেট, দেন তেলিয়াপাড়া গার্ডেন, ওখানে লাস্ট ওয়ার হয়, যুদ্ধ হয়। তারপরে চলে যাই সিমনা যে প্লেস অফ আগরতলা, ওখানে গেছি। যে একদিন পরেই যেন ওসমানী, এমআর সিদ্দিকী পার্লামেন্টারি মেম্বার এবং ইস্টার্ন রিজিওনাল অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন, চিটাগাং বাড়ি, আর ব্রাহ্মণবাড়ি আওয়ামী লীগের লিডার ছিল একজন। 3 জন আইসা শফিউল্লাহ সাহেবের সাথে কি কথা বললো, আচ্ছা। তারপরে ক্যাপ্টেন নাসিম সাহেবের সাথে কি কথা বললো, আমার দিকে এসে আমাকে, আমি যাব না কিন্তু জোর করে আমাকে জিপে উঠে জোর করে আগরতলা নিয়ে আসলো। এবং সেখানে আমাকে গার্ড দিয়ে রাখতে হলো যে আমি যদি ভেগে চলে যাই। দেন সেখানে একটু কাজও করেছি, মানে পরবর্তী পর্যায়ে শরণার্থীদের জন্য। এরপর জব্বার ভাই গিয়ে হাজির হলো, মোহাম্মদ আবুল জব্বার। পরে দুজনে আমরা সেখানে শরণার্থীদের জন্য একটা অনুষ্ঠানও করেছি, প্রায় 7 লক্ষ টাকার মতো উঠিয়ে দিয়েছি। সেখানে কিছু আর্টিস্টও পেলাম। এমআর সিদ্দিকী স্যারকে বললাম যে, উনি বললেন যে তোমাদেরকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যেতে হবে। 25 কিলোওয়াট মিডিয়াম ওয়েভ 50। ততদিনে কি বেতার কেন্দ্র তৈরি হয়ে গেছে? স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্বাধীন বাংলা বড় আকারে। আগে তো ছোট্ট একটা ছিল যেটা 1 কিলোওয়াট। পরে কলকাতায় বৃহৎ আকারে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র 50 কিলোওয়াট মিডিয়াম ওয়েভ চালু হলো 25-এ নজরুলের জন্মদিনে। 25শে মে নজরুলের জন্মদিন ছিল। আর আমি গিয়ে হাজির হলাম 1 জুন। আচ্ছা, মানে 5 দিন পরে। হ্যাঁ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। তারপরে তো আপনি কি আগে থেকে গান টান করতেন? তার আগে পাকিস্তান আমলে রেডিও টিভিতে গান করতাম। ও, সেই জন্য আপনাকে ওখানে। জি, তারপরে চলচ্চিত্র ক্লাস গান করতাম। তো পরে ওখানে তো সরাসরি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আমার উপরে দায়িত্ব দেওয়া হলো। মানে
অ্যাজ এন্ড ওয়েন রিকোয়ার্ড, আপনাকে দেওয়া যখন যেটাই আপনাকে দেওয়া চলবে সেটা আপনাকে করতে হবে। ওখানে আচ্ছা। কোনো র্যাঙ্ক অ্যান্ড ফাইল বলে কোনো জিনিস ছিল না, আচ্ছা, কিন্তু আচ্ছা। একটা পারস্পরিক একটা শ্রদ্ধাবোধ ছিল। আশফাক ভাইয়ের আমরা মানতাম, শহীদ ভাইকে মানতাম, তার সুলতান ভাইকে মানতাম, চির শিকদারকে মানতাম। তো এইভাবেই আমরা একটা টিম, অত্যন্ত শক্তিশালী টিম হিসাবে চালু হলো। ওখানে আপনার দায়িত্বটা কি ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে? আমার অনেক ছিল, লেখা, স্ক্রিপ্ট লেখা, গান লেখা, সুর করা, গাওয়া এবং গাওয়াবার জন্য আর্টিস্টকে শেখানো, তারপরে নাটকে অংশগ্রহণ করা। এখানে মজিদের মা ছিল, ওখানে মজিদের বাপ করা হলো, আমি মজিদের বাপের রোলটা করতাম নাটকের। যখনই যেটা হতো, তারপরে মাঝে মাঝে মিটিং হতো আপনার এই কী বলে মুজিবনগর সরকারের সাথে, সেখানে যেতাম। তারপরে একটা টিম করা হলো, আমাকে আর জাব্বার ভাইকে। ব্যারিস্টার বাদল রশিদ ছিলেন পার্লামেন্টারি মেম্বার, তো মেয়েদের লিডার ছিল সুমিতা দেবী, আর আমি ছিলাম ডিপ্টি লিডার, বাদল ভাই ছিল লিডার। আমরা এটাকে কনভিন্স করার জন্য ছাত্রছাত্রী এবং শ্রমিক জনতাকে যে কেন আমরা যুদ্ধ করেছি, যুদ্ধটা কেন করছি, আচ্ছা। এটা ইউনিভার্সিটিতে, কলেজে, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আমরা এগুলো করে সারা ভারতে করতাম। তারপরে বোম্বে গেলাম, সেখানেও এগুলি করেছে। বোম্বের সমস্ত শিল্পীরা, ওয়াহিদুর রহমান ছিলেন আপনার বাংলাদেশ মানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শুধু আপনারা শুধু গানই করেন, আপনারা বিভিন্ন জায়গায় নাটক টাটকও করে? হ্যাঁ, করেছি আমরা। সেখানে করেছেন। কি বলে দিলীপ সোম ছিল আপনার এই নাটকের ডিরেক্টর আমাদের গ্রুপে। তারপরে সেখানে প্রায় বড় বড় শহরগুলিতে আমরা কভার করেছি এবং আমরা অর্থ তুলেছি, এবং সর্বসাকুল্যে আমরা 19 লক্ষ রুপিস ক্যাশ অ্যান্ড কাইন্ডসে আমরা তাজউদ্দিন আহমেদ সাহেবের হাতে তুলে দিয়েছি। মানে আপনাদের অনুষ্ঠানগুলো করে, মানে বিভিন্ন অনুষ্ঠানগুলো করে। জায়গা শহরে। তো আপনার তো অনেকগুলো আলোচিত বাংলাদেশের যে গানগুলো আমরা এখনো শুনি, যেমন মোরা একটি ফুলকে বাঁচাবো বলো যুদ্ধ করি, তো এই গানটার সুরকার আমরা জানি যে গানটার সুরকার আপনি, গানটা হ্যাঁ। এখনো বাজানো হয় এটা বিভিন্ন আমার সময়ে। সুর, আমারই গাওয়া, গোবিন্দদার লেখা। এটা জুলাই মাসের দিক দিয়ে আমি করেছিলাম। তার আগে যেমন তীরহারাই ঢেউ সাগর পাড়ি দেবো আমার লেখা। তারপরে গানের দুইটা রক্তের, আপনার এইটা সবাই শোনে, সবাই যেগুলো গান খুব শোনে। আলোচিত হ্যাঁ, গান। আমি অন্য একটা গান শোনে, যেটা শুনেছে হয়তো অনেকেই, কিন্তু অনেকেই হয়তো শোনে নাই। সে দুটো লাইন ওই গানটার আমি শোনাই। অগ্নি দহনি জলে তোমার স্নেহের নির্পথে পথে সব নিরন্নদের ভিড় ভুলো না, না 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 না। সদ্যবধূর লাঞ্ছিতা বাসর ঘর, তোমার শিশুর হত্যার এই উৎসব ভুলো না, না 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 না। প্রতিশোধের অগ্নি জ্বলুক চারিদিকে, ছিন্ন ভিন্ন নিশ্চিন্ন করব শত্রুর ছাউনি আমরা। রাত্রির অন্ধকারে আলোর অভিযাত্রীরা, তোমার মায়ের ভাইয়ের বোনের পরে অন্যায় অবিচার হত্যার উৎসবে দস্যুরা। ধন্যবাদ আপনাকে। তো আপনার তো মানে তীরহারা এই ঢেউ সাগর পাড়ি দিব, যে এই গানটা কি আপনার সুর করা না? এটা আমার সুর, আমার লেখা, আমারই গাওয়া। মানে সব আপনি লিখছেন, জি। আপনি সুর করছেন এবং আপনি গাইছেন। এই যে যেটা আমি গাইলাম সেটাও আমার লেখা, আমার সুর, আমার আচ্ছা, আপনার মানে তার মানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যে আলোচিত গানগুলো এখনো গাওয়া হয়, এখনো সেগুলোর মধ্যে অন্যতম বেশ কয়েকটি গান আপনার। একটা জিনিস সুবিধা ছিল যে আমি লিখতেও পারতাম, গাইতেও পারতাম, শুরু করতে পারতাম। তো ম্যাক্সিমাম গানই আমি করেছি সেখানে। আবার কোরাস করেছি, অনেক গান কোরাস করেছি। আচ্ছা আচ্ছা। তো আপনি মুক্তিযুদ্ধের পরবর্তীতে কি আপনি রেডিওতে, মানে তখন তো আপনি স্টুডেন্ট ছিলেন, তখন মুক্তিযুদ্ধে যোগ দেন বলছেন। জি জি। তো মুক্তিযুদ্ধ এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সূত্র ধরে কি আপনি রেডিওতে, মানে আপনার হ্যাঁ, চাকরি? আমি রেডিওতে রয়ে গেলাম। তারপরে কি বলে আবার ক্লাসও করছি, এবং রেডিওতে ধীরে 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 প্রমোশন হতে হতে আপনার 96 সালে আমি তখন
ডিরেক্টর ছিলাম। তখন থেকেই আমি জানি না আমার আমার বোধহয় কষ্টের জীবন শুরু হলো 1996 থেকে। আচ্ছা আচ্ছা। না, এর আগে 96 আগে আমি আর একটু আলোচনা করি। আমরা যত জানি যে মানে আমি, যেহেতু আপনি রেডিওতে ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে, আমি 15 আগস্টের দিনে রেডিওর কিছু স্মৃতি আপনার কাছ থেকে শুনতে চাই। আচ্ছা, হ্যাঁ, 15 আগস্টে এমনি নর্মালি আমি তখন আপনার ডেজিগনেশন কি ছিল? আমার তখন অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ডাইরেক্টর ইয়ারডি ছিল। আচ্ছা তো আমার রুমটা ছিল 5টার পরে, আমার রুমটা একটা গানের আড্ডা হতো সমস্ত। আমার রেডিও তো অনেক ভালো সকাল ভালো 5টার ছিল। পরে না বিকাল 5টা? বিকাল 5টার পর, অফিসে আচ্ছা, হওয়ার আচ্ছা। পরে। তো যেমন ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী, মোহাম্মদ আলী সিদ্দিকী ভাই, জাব্বার ভাই, মোহাম্মদ নবী ভাই, খন্দকার ফারুক ভাই বেশি আসতো। তারপরে নাদিরা আপা, আরও অনেকেই আসতেন। তো আমার এখানে এটা একটা মনে করুন একটা রিহার্সেল রুম ছিল 5টার পরে, বিকেল অফিসের আওয়ার পরে। তো 15 তারিখেও ঠিক একই অবস্থা। আর থাকতাম 10টা, সাড়ে 10টা, 11টা পর্যন্ত। তো আমার বাসা ছিল যখন গুলশান, এই 10টা, সাড়ে 10টার পরে আবার চলে যেতাম। আবার কেউ কেউ যেমন নিয়াজ প্রায় যাইতো আমার সাথে, দেবব্রত চৌধুরী ছিল তবলা, এবং সেখানে গিয়েও রাত্র 2টা, 2:30 পর্যন্ত আমরা। তখন আমি কিছু কিছু মডার্ন ক্লাসিক্যাল করেছিলাম, যেটা নিয়াজ মোহাম্মদ চৌধুরী গিয়েছে, সিফাত রাব্বান গিয়েছে, আভা আপাও গিয়েছে, আভা আলম গিয়েছে, তারা উচ্চাঙ্গ সঙ্গীতের। তো যেহেতু মিডনাইটে ঘুমাতাম, ঘুম থেকে উঠতাম একটু দেরিতে, কিন্তু আমার বাসার পিছনে একটা হিন্দু ফ্যামিলিকে আমি জায়গা দিয়েছিলাম। এখনও তার ছেলেটা আছে টিঙ্কু, ওদের বয়স্ক ল্যাবরেটরিজ ছিল, সেটা পড়াই দিয়েছে, তাদের থাকার জায়গা নেই। তা আমার এখানে জায়গা ছিল, থাকেন। ওনার একটা ছেলে ছিল, অ্যান্ড আই এম অলওয়েজ ভেরি মাচ ফন্ড অফ কিড। এই টুকটাক কাকু কাকু করে ডাকতো, খুব আদর করতাম আমি। তো ভোরে হঠাৎ একটা কাঠি দিয়ে আমার বালিশের মধ্যে ভাবে, মানে ওই হিন্দু ভদ্রলোকের স্ত্রী, আপেল উঠো ওঠো, বয়স্কা মহিলা, ওঠো ওঠো ওঠো, জলদি ওঠো, রেডিও খোলো, রেডিও খোলো। তারপর আমি রেডিও খুললাম, ডালিমের ভয়েস শুনতে পেলাম যে মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কারফিউ, হেনতন ইত্যাদি বলেছে, যা তার বক্তব্যটা আর কি রিপিট হচ্ছে শুনছে। তো সাথে সাথে আমার 3 জন কলিগ ছিল গুলশানে, আমি ওদেরকে ফোন দিলাম, বললাম যে, আর এদিকে রেডিওতে অ্যানাউন্সমেন্ট করছে আমার ডিজি সাহেব এবং আমার ডিরেক্টর সাহেব, জলদি আমরা যেন রেডিওতে এসে পৌঁছাই। এটা সমস্ত অফিসারদেরকে কল করেছে তারা। তারপরে যেতে হবে অফিসে, ওদেরকে বললাম যে কিভাবে যাব, কারফিউ তো। তখন শাইন স্কুলের পাশে রোকেয়া আব্বাস গার্ডেন ছিল, ওইটা ওনাদের বাড়ি, বিরাট জায়গা। ওনার রোকেয়াপুর হাজব্যান্ড ছিলেন এয়ারফোর্সের খুব বড় অফিসার, তাকে ফোন দিলাম। উনি তো খুব ফুর্তিতে বললো, এক্ষণে চলে আয়। ওই সবাই আমাদেরকে উনি তুই করে বলতো, আমরা আপু করে ডাকতাম। আমরা 3 জনে হেঁটে 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 চিপা চাপা দিয়ে আসে ওখানে আপার বাসায় উঠলাম। আমাদেরকে নিয়ে আপা মেইন রোডে আসলো, এসে যে গাড়ি দেখে, ট্রাক দেখে, আর্মির অমুক দেখে, সব থামা, রাস্তার মাঝখানে চলে যায়, ওয়েট ওয়েট। তারপরে একটা ইয়ং অফিসার সে জিপটা থামালো। তো আপা যে তার সাথে কথা বললো, তখন উনি বললেন, ঠিক আছে আসেন, আমি রেডিও পর্যন্ত আপনাদেরকে নামাই দেবো। তো উঠলাম, উঠার পরে রেডিওর গেটে নামাই দিল। তখন শাহবাগে, তখন আগারগাঁও রেডিও হয় না। তারপরে সেখানে নামিয়ে দিয়ে ভিতরে ঢোকার সময় আমাদের সকলকে সই করতে হলো রেজিস্টারে, টাইম, নেম, এভরিথিং, পদ সহ। তারপরে ভিতরে ঢুকলাম, ঢুকে যেমন ডিজি বসা, সেখানে বলে, জলদি যার যার রুমে যাও, রুমটা ওপেন রাখবা, খোলা রাখবা। কটা বাজে তখন? তখন 8টা হবে, সকাল 8টা হবে, বা এদিক সেদিক হতে পারে। তো সারাদিন ওইভাবে বসে বসে কাটলাম, কোনো অন্য কারো রুমে যাওয়াটা ইত্যাদি না। তারপরে এই ক্যান্টিন থেকে দুপুরের একটু লাঞ্চ যেটা আছে সেটাই নিয়ে আসলো, খেলাম, বাস এইভাবেই চললো। আর কারণ আমরা তো বাইরে যেতে পারি না, ওখানে কি আর্মি অফিসাররা ছিল তখন? সমস্ত। আর শুনতেছি খালি যে
অমুক আসছে, তুমুক আসছে, শফিউল্লাহ আসছে, জিয়র মাসাব আসছেন, অমুক সবাইকে খালি এগুলি শুনতেছি যে এরকম বড় বড় অল হাই অফিসিয়ালস দে আর কামিং। তারপরে শুনেছি যে মন্ত্রী পরিষদ হচ্ছে প্রণব মোস্তাক আসতেছে, অমুক আসতেছে, তুমুক আসতেছে, এই সমস্ত। এরকমভাবেই 2-3 দিন গেল, কোনো কাজ নাই, কাম নাই। তারপরে কারণ তখন কোনো মানে সাধারণ কোনো অনুষ্ঠান যেত না। আচ্ছা, আমার পুরোপুরি মনে নাই, তবে অনেকদিন পরে সাধারণ অনুষ্ঠান শুরু হলো এবং একজন মেজর প্রথম ছিল, উনি আমাদেরকে ওনাকে দেখাতে হতো সব কিছু। কি যাচ্ছে অনুষ্ঠানে? হ্যাঁ, তো উনি সেটা দেখতো, তারপরে এটা অনায়ারে যেত। তারপরে ধীরে ধীরে যেতে যেতে একজন সেকেন্ড লেফটেন্যান্টকে যে বসালো সেখানে, তাকেও দেখাতে হতো। তো ইউ সি উই ওয়ার অল অ্যাভয়েডেড বাই দ্য ডিসিশন। আপনার তো কিছু করার নাই, জি জি। প্রথমত শুনতে হতো। তো এইভাবেই মানে আচ্ছা 15 থেকে আচ্ছা, আপনি 96-এর কি জানি বলতে চাইছিলেন, মানে যেটা বলতে চাইছিলেন। অ্যাকচুয়াল 96-এ যখন শেখ হাসিনা আসলো, এবং সেদিন থেকেই আমার জীবনের সমস্ত সাজানো গোছানো জীবনটা উলটপালট করে দিলেন। কি বলে, একটা বাংলা বাজার পত্রিকা ছিল, হুম হুম। ওইটার মধ্যে ছাপানো হলো 2 দিন পর পর বিশাল বড় বড় অক্ষরে, আবেল মাহমুদ মেজর ডালিম এর বন্ধু তাকে সমস্ত কিছু দিয়েছে, শিখিয়েছে, এবং ওই অ্যাকর্ডিংলি সে এসে রেডিও দখল করে, এবং এই ওরা অনেক কিছু এবং যে কোনো মুহূর্তে আবেল মাহমুদ গ্রেপ্তার হতে পারে। তা আমি একদিন পর আমি ভাবলাম যে সে কীভাবে জানে যে আমি কীভাবে আমাকে গ্রেপ্তার করবে? ও কি পুলিশের লোক ছিল, বাংলা বাজার পত্রিকার এডিটার অথবা মালিকগুলো? ওরা কীভাবে জানলো যে আমাকে গ্রেপ্তার? এবং ঠিকই থার্ড ডেতে আই ওয়াজ টেকেন টু দি রমনা রেস কোর্স, সেখানে জয়েন্ট ইন্টারোগেশন সেল। ওরা তো ভালোবাসা জানাবার জন্য ডাকে না কাউকে, আচ্ছা, সোজা মানে কথা পিটায়। আপনাকে কি বাসা থেকে ডেকে নিয়েছিল না ধরে নিয়েছিল, মানে অ্যারেস্ট করে নিয়েছিল? আমাকে অফিস থেকে নিয়ে গেছে, মানে রেডিও থেকে? আচ্ছা তারপরে সেখানে আমি 2 দিন ছিলাম। একজন আমার মনে পড়ে, চোখ বাঁধানো অবস্থায় ছিল, একজন মনে পড়ে উনি খুব বকা দিলেন এসে, কাউকে হয়তো মেরেছ, অ্যান্ড হি ওয়াজ আর্মি অফিসার, কাউকে মেরেছ, যে কেন তাকে তোমরা, মানে আমাকে কেন টর্চার করা হলো? টর্চার করা হলো? হ্যাঁ। তারপরে তো সেদিনই আমি ব্যাক করি, তার একদিন পরেই আবার আই ওয়াজ কল্ড অন বাই দি সিআইডি। আচ্ছা আচ্ছা। সেখানে আমার বেশ, ওখান থেকে প্রথম ধরে নেওয়ার পর 2 দিন রেখে আপনাকে আবার ছেড়ে দিছে? হ্যাঁ, দেন সিআইডিতে সেখানেও জয়েন্ট ইন্টারোগেশন হতো, আপনার এই নানান প্রশ্ন, নানান কিছু। ওই যে ক্যাপ্টেনটা, হুম হুম। এটা 96 সালে আমাদেরও বয়স বেড়ে গেছে, ওনারও বয়স বেড়ে গেছে, কিন্তু উনি আল্লাহ বাঁচিয়েছে, কিন্তু ওই লোকটা তাকেও ওরা ধরে নিয়ে আসছে। যে ক্যাপ্টেনটা আপনাদেরকে উঠাই নিয়েছিল গাড়িতে? কারেক্ট। তখন সে ওয়াজ কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল, আচ্ছা আচ্ছা। খুব হ্যান্ডসাম লোক। আমি একটা মানে নামটা ভুলে গেছি। তো উনি বলছেন যে আমি আপিল মোহাম্মদ সহ ওনাদের বাকি 3 জনকে, মহিলা সহ, রেডিওতে নামিয়েছিলাম। তারপরে তো দ্যাট হেল্প মি লট, ওই সাক্ষ্যটা। তারপরে তো ওখান থেকে আমাকে পরে আবার তারা ছেড়ে দেয়। কদিন রাখলো দিতে? প্রথম তো সারা রাতে ছিলাম সেখানে, সেকেন্ড ডে তো সারা রাতে ছিলাম, থার্ড ওর ফোর্থ নাইটে ছেড়ে দেয়, কিন্তু আমাকে বলে যে আপনি সমস্ত দিক দিয়ে আমাদেরকে সহযোগিতা করতে হবে। খুব নাইস ওরা ছিল। আপনাকে কি কোনো টর্চার করছে? না, ওরা কোনো টর্চার করে নাই। প্রথম ধরে নিয়েছিল যারা? হ্যাঁ, ফিজিক্যাল টর্চার করছে? টর্চার তো করবেই। আপনি একজন মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন অন্যতম শিল্পী। আপনার এই মুক্তিযোদ্ধা মন্ত্রীর পিএস, কি জানি নামটা, আমি তাকে বললাম যে আই ওয়ান্ট টু টক টু ইউর মিনিস্টার।
কি রিপ্লাই দিল জানেন? আপনি তো বললেন মুক্তিযোদ্ধা, এই যে বর্তমান যে মুক্তিযুদ্ধ উপদেষ্টা যে তার প্রাইভেট সেক্রেটারি, ইজ লেফটেন্যান্ট কর্নেল আচ্ছা গাফফার, বলে যে আই উইল ট্রাই টু ফাইন্ড আউট সাম টাইম ফর ইউ, বাট আই এম নট শিওর আমি আপনাকে সময় দিতে পারবো কিনা। ইজ এ পিএস টু দ্য মিনিস্টার। আচ্ছা। ইউ সি, মুক্তিযুদ্ধ এখন ওনার একটা স্টেটমেন্ট আমি দেখলাম যে শুধু যারা অস্ত্র নিয়ে যুদ্ধ করেছেন, আচ্ছা জি জি, আমরা মানে 96টা শেষ করে নিই, তারপর 96 হলে কতটুকু আসছিলাম, ওই যে কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল আপনাকে হ্যাঁ ছেড়ে দিল। আমাকে বললো যে আমাদের প্রত্যেকটা রেকর্ড, মেজর ডালিম সহ যারা যতগুলি রেকর্ড করেছে রেডিওর সমস্ত কিছু, খন্দকার মোস্তাকের ভাষণ, অমুকের ভাষণ, তমুকের ভাষণ, সমস্ত কিছু উই ওয়ান্ট। আমি বললাম যে সেটা ট্রান্সক্রিপশনের ডিরেক্টর ভালো বলতে পারবে, শহীদ ভাই ছিলেন ডিরেক্টর, কিন্তু আপনাকে আমি কথা দিচ্ছি রেডিওতে যা কিছু আছে উইল গেট, এবং সমস্ত কিছু আমি তাদের হাতে তুলে দিয়েছিলাম। আই ওয়াজ কম্পেয়ার টু ডু ইট। তো তারা এইভাবে প্রায় 52টা মান্থ আমি ওনাদের সাথে ওনাদের সহযোগিতা করতে হয়েছিল। মানে ওনারা যা চাইছে তাই, ওই যে রেকর্ডেড মেটেরিয়ালসগুলো আর কি। এটা হলো 96 এর ঘটনা, 96-এর ঘটনা। মানে শেখ হাসিনা ক্ষমতা আসার পর, প্রথমবার ক্ষমতা আসার পর। আর এদিকে একজন মন্ত্রী বানিয়েছিল শেখ হাসিনা, সে আমাকে প্রমোশন দিত না, আমার জুনিয়র আপনাকে আমার উপরে অতিরিক্ত দায়িত্ব দিয়ে রাখত, এবং বন্ধ হয়ে গেল আমার গান বাজনা সব কিছু, রেডিও টেলিভিশন চ্যানেল কোথাও না। কেন আপনার প্রতি এত ইয়ে ছিল কেন? আমার প্রতি এই এই কারণ মেজর ডালিম ইজ মাই ফ্রেন্ড, আমার ক্লাস ফ্রেন্ড। আচ্ছা আচ্ছা আমি চামেলিবাগের, ও মালিবাগের। আমার আরেক বন্ধু আছে ফেরুজ, রাজারবাগের। আচ্ছা এবং একই সাথে আমি আর ডালি ম্যাট্রিক পরীক্ষা দিই, একই আরে একই স্কুল থেকে, আচ্ছা এবং একই কলেজে ভর্তি হই। সো আর ওই যে লেখালেখির কারণে, পত্রিকার কারণে, কিন্তু ইউ আর অলসো, আপনিও একটা পত্রিকা চালাচ্ছেন, কিন্তু আপনারা অনেক সৎভাবে চালাচ্ছেন, মিথ্যা করছেন না। মিথ্যা পত্রিকার রিপোর্ট যাওয়ার কারণে বাংলা বাজার, তখন বোধহয় মতিউর রহমান বলে একজন এডিটর ছিলেন, আর যে রিপোর্টটা করেছিল সে ছিল পীর হাবিবুর রহমান। আচ্ছা তারপরে ওটা হলো 96 সালে। তারপরে দীর্ঘ দিন পর এই যে খালেক বিন জয়নুদ্দিন, সে জনকণ্ঠে লিখলো বিরাট করে, পুরা ইতিহাসটা লিখলো, পুরো ইতিহাসটাই মিথ্যা। আমি যা বললাম আপনাকে, আমি কিভাবে আসলাম রেডিওতে 15 আগস্টে, আর সে কিভাবে লিখলো এটা, এবং লিখে ভালোই হয়েছে, সে বাংলা একাডেমির পুরস্কার পেয়ে গেছে। মানে মিথ্যা লিখে পুরস্কার আপনার কথা অনুযায়ী? হ্যাঁ, আরো পেয়েছে আপনার। এই যে একটা লুৎফুর রহমান রিটন আছে, ছড়া টড়া লিখে কানাডায়, সে আমার বিরুদ্ধে লিখেছে, 21 পদক পেয়ে গেছে। তপন চৌধুরী সিঙ্গার, সে আমার বিরুদ্ধে মিথ্যাকে মিথ্যা যে সাপোর্ট করে কানাডায় আছে। সেখানে আফরোজা বানু নাট্যশিল্পী এবং আমার অ্যানাউন্সার, আমার অ্যাপয়েন্টেড অ্যানাউন্সার, তার জামাইও আমার অ্যাপয়েন্টেড অ্যানাউন্সার মহসিন, আমার বিরুদ্ধে দেদার লিখেছে। নিউ ইয়র্কের তাইজুল বলে আওয়ামী লীগের একজন, সে লিখেছে। এখানে জাদুকর জুয়েল আইচ এবং তার বউ, তারাও আমার বিরুদ্ধে লিখেছে। তারা কি, তাদেরই কেন আপনার প্রতি মানে থাকবে কেন? দোজ হু আর আওয়ামী লীগার্স, তাদের তো থাকা স্বাভাবিক। আমি তো কোনো পার্টি করি না, কিন্তু ওই যে পত্রিকাটা কি বলে, বাংলা বাজার পত্রিকা, আর ওই যে অনেক দিন পর, অনেক বছর পর ওই খালেক বিন জয়নুদ্দিনের লেখা, এবং দোনোটা লিখে যখন আওয়ামী লীগ পাওয়ারে আসছে তখন বলে। তো খালেক বিন জয়নুদ্দিনের এগুলিকে আমি বলি যে এই যে শেখ হাসিনা এবং পুলিশ তারা যে বললো যে যা যা জানেন আপনারা আসুন, বলুন, বসুন, বলুন, এই যে হত্যার ব্যাপার আপনারা বলুন, কোথায় ছিল তারা, কেন কিছু বললো না কেন? এই জোচ্চোরেরা, এগুলো তো আওয়ামী লীগের
চাটুয়া, তো ওরা তখন কেন বললো না গিয়ে বুক ফুলে যে হ্যাঁ আমি খালেক বিন জয়নুদ্দিন। সিডনিতে কতজনের নাম বলবো আপনার? মামুনুর রশিদ সিডনিতে থাকে, তারপরে নোমান শামীম সে সাংবাদিক, ডাক্তার মিল্টন, তারপরে আরেকটা এগ্রিকালচারিস্ট হচ্ছে ক্যানবেরা, ক্যানবেরা না রাজধানী, হ্যাঁ ক্যানবেরার তারেক অফ ক্যানবেরা, হি ইজ এগ্রিকালচারিস্ট। তারপর আপনার এই ইংলবার্ন সিডনির নামও ভুলে যায়, আবু তারেক, তার বউ, আরেকটা হলো শামসুল হুদা চৌধুরীর ছেলে শাম চৌধুরী, নামটা মনে আসলে আমি আবার বলবো। তো আপনার আমাকে তারা অনুষ্ঠান পর্যন্ত করতে দেয় নাই ক্যানবেরাতে, সিডনিতে। মানে 96-এ আওয়ামী লীগ ক্ষমতা আসার পর আপনার অনুষ্ঠান বাংলাদেশে বন্ধ করছে, মানে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ একদম রেডিও বাংলাদেশ এবং সমস্ত কিছুতে, অল বাংলাদেশ টেলিভিশন। ইলেকট্রনিক্স মিডিয়া বলেন, রেডিও টিভি বলেন, সব জায়গায়। এরপরে আওয়ামী লীগের আবার দেশের বাইরেও বন্ধ করছে আপনার। আওয়ামী লীগের লোকেরা যারা আমার প্রতিটা অনুষ্ঠানে বাধা দিয়েছে, ক্যানবেরাতে আমি অনুষ্ঠান করতে পারিনি, তারপরে সিডনিতে দুটো অনুষ্ঠান করতে পারিনি, লাস্ট অনুষ্ঠান লোক পাহারা দিয়ে, সেখানে অস্ট্রেলিয়ার মন্ত্রী টন্ত্রী তারাও গেছে, 2-3 জন মিনিস্টার গেছে, তারাও ছিল অনুষ্ঠানে। তো আপনি কি যদি এখন আবার সুযোগ পান, মানে আপনাকে যদি এখন অফার করা হয় বাংলাদেশ টেলিভিশন বা রেডিও থেকে, আপনি কি আবার মানে ওখানে আপনার না, গান বিটিভি করবেন? টিভি রেডিওতে যাব না, বিটিভি এবং রেডিওর কোনো অনুষ্ঠানে যাব না। আমার হাতের গড়া রেডিও, আমি বাইরে, আমি একজন মুক্তিযোদ্ধা, যুদ্ধের সময় এই রেডিও স্থাপিত হয়েছে, সেখানে আমার গান বাজানো নিষিদ্ধ হয়েছে। টেলিভিশনের একজন মহিলা অফিসার ছিল, সে আমার গান বাজিয়েছিল বিজয় দিবসে, তাকে সাথে সাথে, ওইটার নাম ছিল জাফর চৌধুরী, সে 3 থেকে 4 বার পাবলিক কমিশন দিয়েছে, আমার সাথে দিয়েছে, ফেল করেছে, তাকেও এসটি ইমাম ডিজি বানিয়েছিল। কিন্তু আমাকে আওয়ামী লীগও বানায় নাই, আমার উপরে লোক দিয়ে রাখছে। আরেকজন বিএনপির মন্ত্রী ছিল, সেও বানায় নাই। মানে 2001 সালে 96-এ তো আওয়ামী লীগ ছিল, মানে আপনাকে যারা বললেন আপনাকে নির্যাতন করছে, আপনার সব কিছু বন্ধ করছে। 2001 সালে মানে রেজিম চেঞ্জ হওয়ার পর, মানে 4 দলীয় জোট সরকার ক্ষমতা আসার পর কি আপনার তখন একজন মন্ত্রী ছিল, বাড়ি নাম বলবো না, বাড়ি মুন্সিগঞ্জ, উনি, এটা অনেক লম্বা, আপনি ততটুকু সময় আমাকে দিতে পারবেন না। আমরা সংক্ষেপে শেষ করব। ট্রান্সমিটার কেনার ব্যাপারে আমি জাপান, শর্ট করে বলি, জাপান এবং ফ্রান্সের ট্রান্সমিটার আমি কিনব, আমি কোনো একটি দেশের ট্রান্সমিটার আমি নেব না। কিন্তু উনি বাধ্য আমাকে যে ওইখান থেকে নিতে হবে। 1900 কোটি টাকা বাজেট ছিল, এবং সেখান থেকে নিলে অনেক কিছুই হয়, ইউ নো দ্যাট, আমি সেটাই ওই দিকে যেতে চাই না। কিন্তু আজকে যে আপনারা শুনতে পাচ্ছেন, একটা কথা বলি রে ভাই, ঠাকুরগাঁও, রংপুর, রাজশাহী, সিলেট, কুমিল্লা, চিটাগাং, আপনার এই আপনার সেগুলি 20 কিলোমিটার, আপনি 21 কিলোমিটার করতে পারবেন না, ইন্ডিয়া বাধা দেবে। সমস্ত ফ্রিকোয়েন্সি তারা কিনে নিয়ে গেছে। এমন একটা সময় গেছে যে তারা কুমিল্লা থেকে শায়েস্তাগঞ্জ পর্যন্ত প্রায় 150 কিলোমিটার আমাদের ভিতরে, না রেডিও না টেলিভিশন, কিচ্ছু শোনা যেত না। তারপরে লালমনিরহাটের ওখানে প্রায় 200-250 কিলোমিটার তারা ঢুকে গিয়েছিল। আই হ্যাভ রিটেন লট অফ লেটার্স, যেহেতু আপনার মডুলেশন কমান, নো, ডিড নট লিসেন, ডিড নট কাউন্ট মাই লেটার উইথ এ স্ট্রয় ভেন ইউ সে, কতগুলি। তারপরে যখন আল্লাহর রহমতে, যখন আপনার ওই, ইট ইজ ক্রেডিট অফ খালেদা জিয়া, ওই মন্ত্রী আমাকে আটকাতে পারে নাই। আমি স্ট্রেট ওয়ে আই প্রিপেয়ার্ড 196 পেজেস একটা স্টেটমেন্ট তৈরি করেছি। যেই দেশের থেকে আনতে চাইছিল সেই দেশে আমার অ্যাম্বাসেডারের একটা স্টেটমেন্ট আছে, উনিও দিয়েছেন যে তারা নিজস্ব 1000 কিলোমিটার করে না, তারাও ফ্রান্স, জাপান থেকে আইনা তৈরি মানে বাজাচ্ছে। দেন আই টুক ইট টু, যে সিদ্দিকী স্যার ছিল প্রিন্সিপাল সেক্রেটারি টু দ্য প্রাইম মিনিস্টার, ডক্টর কামাল সিদ্দিকী, আই স্যালুট হিম। উনি বললেন যে তুমি 3 দিন অফিস থেকে বেরোবে না,
এর মধ্যে সেকেন্ড ডেতে আই ওয়াজ কল্ড অন বাই দি প্রাইম মিনিস্টার, তো সেখানে সবাই ছিল, দ্যাট মিনিস্টার অলসো। দেন এবং স্টেট উনি বললেন যে আপিল যেটা চাচ্ছে সেটা মানে সেটাই হবে। তারপরে বলে ওই দেশের সাথে আমাদের বন্ধুত্বটা আমি দেখবো। আর ওই মন্ত্রী বলতেছে যে দেখেন আমার বয়স হয়ে গেছে, আমাকে ছেড়ে দেন, কারণ আপনি প্রেসিডেন্ট জিয়ার সাথে এসেছেন, উনি আপনাকে চয়েস করেছে, আমারও বেশি দিন নাই, আপনি ততদিন থাকেন। সলভ করলো কে? ম্যাডাম, গ্রেট লেডি। তো আপনার কাছ থেকে আমরা সংক্ষেপে শুনলাম, আরেকদিন সময় করে ইনশাল্লাহ বিস্তারিত আপনার মানে আরো অনেক কিছু শোনার আছে, মুক্তিযুদ্ধের অনেক গল্প আছে, আপনার কাছ থেকে আমরা শুনবো ইনশাল্লাহ। অবশ্যই। আমারও আমরা এখন রমজানের দিন আজকে বেশি আমার অবশ্যই আপনাকে অনেক ধন্যবাদ। শুনবো। আর যাওয়ার আগে আমরা শেষ পর্যায়ে আপনার আপনার একেবারে মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আপনার একেবারে পছন্দের গান একটা আমাদেরকে দর্শকদের আবার একটু শোনায় আমরা শেষ করতে চাই। দু লাইন। হ্যাঁ, আপনার ইচ্ছা মতো, আপনার পছন্দের মানে। শেষ হয়ে এলো আজ চরম দুঃশাসনের দিন, শেষ হয়ে এলো আজ চরম দুঃশাসনের দিন। উন্নয়নে চলেছি আমরা, আমাদের হাতে হাতে সঙ্গীন, আমাদের হাতে হাতে সঙ্গীন, শেষ হয়ে এলো আজ চরম দুঃশাসনের দিন। ধন্যবাদ আপনাকে, মানে অনেক ধন্যবাদ। আমার আশাটা পূর্ণ হলো। আমার মাহমুদ ভাইকে যেদিন অত্যাচার করে কুষ্টিয়াতে, সেদিন আমি সিডনিতে ছিলাম, আমরা অনেক প্রতিবাদ করেছি। ধন্যবাদ। এবং ওই প্রতিবাদটাকেও আমরা লুকিয়ে লুকিয়ে করতে হয়েছিল মাহমুদ ভাইয়ের জন্য। ধন্যবাদ। তো আমার সবার জন্য দোয়া রইল, আবার আসবেন ইনশাআল্লাহ, আমাদের দাওয়াত রইল, আমার জন্য দোয়া করবেন আপনারা। দর্শক, আপনারা এতক্ষণ আপনারা শুনছেন মানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম শিল্পী এবং মুক্তিযোদ্ধা, রেডিও বাংলাদেশের সাবেক উপমহাপরিচালক জনাব আপেল মাহমুদের স্মৃতিচারণ। আমরা তার কাছ থেকে অনেক কিছু শুনলাম, ভবিষ্যতে তার কাছ থেকে আরও শুনবো, সেই প্রত্যাশা রেখে আমাদের আজকের এই এক্সক্লুসিভ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।